যে আজকের কসমোলজি, আজকের সৃষ্টিতত্ত্ব, আজকের মহাকাশ বিজ্ঞান যে কথা বলছে, আজকের অ্যাস্ট্রোফিজিক্স যে কথা বলছে, আজকের কোয়ান্টাম ফিজিক্স যে কথা বলছে, বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বের মধ্যে বহু বহু বছর আগে সেগুলো সব বিধৃত করা আছে। ভাবা যায়। আমি কথাটা অন রেকর্ড বলছি, আমি দীপক চক্রবর্তী কথাটা অন রেকর্ড বলছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে রবীন্দ্রনাথ পড়ানো হয়, যে বিবেকানন্দ পড়ানো হয়, যতজন মহাপুরুষের জীবনী বা তাদের তত্ত্ব দর্শন পড়ানো হয়, তাদের তত্ত্ব দর্শনের মধ্যেই তো ত্রুটি বিচ্যুতি রয়েছে। ঠাকুর বলছে তোমরা এই মহানাম সংকীর্তন করো, এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। এই মহানামটা আসলে কি? এটা হচ্ছে সায়েন্স অফ সাউন্ড, ধ্বনি বিজ্ঞান। ঠাকুর কিন্তু ধ্বনি বিজ্ঞানী। আজকে বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বটা সিলেবাসে ইন্ট্রোডিউস হয়নি, তার কারণ ঠাকুরের কথাগুলো রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী, শোষক গোষ্ঠীর স্বার্থের পরিপন্থী, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রেই হোক। রামনারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা শুরু করছি। আর এই আলোচনার জন্য যিনি উপস্থিত হয়েছেন সেই দীপক চক্রবর্তী মহাশয়, তাকে আমি বৈদিক সম্ভাষণ রামনারায়ণ রাম নাম জানাচ্ছি। এরপরে যিনি প্রশ্ন করেছেন শিখা সানসাইন, তার এই প্রশ্নটা আমি পড়লাম, পড়ে মনে হলো তিনি প্রত্যেকটা বিষয়, যতগুলো আমাদের এপিসোড হয়েছে সমস্ত বিষয়ের খুব গভীরে যান এবং তিনি সেখান থেকে তার উপলব্ধি হয়েছে, তাই সেই উপলব্ধি হয়েছে বলে এই ধরনের প্রশ্ন করেছেন। খুব ভালো লাগছে। তিনি বলেছেন ঠাকুরের তত্ত্বকথা স্কুল কলেজে পড়ালে এই সমাজ পাল্টে যেত, একটা অভিনব দিক দর্শন পেত। এটা কিভাবে করা যায় চিন্তা করা উচিত। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম, শিখাবন। আমি ভীষণ আপ্লুত যে এত সুন্দর একটি ভাবনা আপনার মধ্যে এসেছে, যে ঠাকুরের এই তত্ত্ব দর্শনটা যদি সিলেবাসে ইন্ট্রোডিউস করা যেত এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্তরে যদি এগুলো পড়ানো যেত। কিন্তু বাস্তবতা এটাই যে এটা তো রাষ্ট্র করে, এটা রাষ্ট্রের দায়িত্ব আর কি। প্রত্যেকটি দেশের, শুধু ভারতবর্ষ নয়, প্রতিটি দেশের রাষ্ট্র তার শিক্ষা ব্যবস্থা, তার শিক্ষা নীতিকে প্রণয়ন করে, ফর্মুলেট করে। কিন্তু আমরা তো রাষ্ট্রের দায়িত্বে তো আমরা নেই। তবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, আমরা তাদেরকে ঠাকুরের এই লিটারেচারগুলো কিন্তু আমরা তাদেরকে পড়াতে পারি। এটা আমার নিজস্ব ইন্টারপ্রিটেশন, আমি আপনার সঙ্গে শেয়ার করছি। ওয়ান্স এগেন আই রিপিট, আপনার এই কথাটি প্রমাণ করে যে আপনি আমার প্রত্যেকটি এপিসোড ফলো করেন এবং আপনি রীতিমতো ঠাকুরের তত্ত্ব দর্শন নিয়ে ভাবিত। ইজ দ্য ভেরি পজিটিভ সাইড। তা আপনার মনে এটা জেগেছে যে ঠাকুরের এই বিষয়বস্তুটা, ঠাকুরের এই ফিলোসফিটা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে সিলেবাসে ইন্ট্রোডিউস করা যেত তাহলে খুব ভালো হতো। সমাজ একটা দিক দর্শন পেত, সমাজ আলোর পথ পেত অবশ্যই, এবং আসবে। ইউ রেস্ট অ্যাসিওর্ড, একদিন ঠাকুর ছাড়া কিছু থাকবে না তো এই পৃথিবীতে, সমাজ ছাড়া। এই সমাজে সর্বত্রই গুরুর কথাই থাকবে, এটা হবে একদিন। আমরা দেখে যেতে পারবো কিনা সেটা আমরা জানি না, কিন্তু যা ঘটবে ঠাকুরেরই বলা কথা। কিন্তু রাইট নাও, বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি কথাটা বলছি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি বই পড়ানো হবে, কি সিলেবাস পড়ানো হবে, তার জন্য সিলেবাস কমিটি আছে, সেগুলো রাষ্ট্র ঠিক করে। আপনারা জানেন শিক্ষাটা আমাদের যুগ্ম তালিকায় রয়েছে। আমি একটু কনস্টিটিউশনের কথা বলছি। শিক্ষা আমাদের যুগ্ম তালিকায় রয়েছে, ক্লিয়ার? এখানে আমাদের সিলেবাস কমিটি আছে, সেই কমিটি এগুলো তৈরি করে। এবং রাষ্ট্র, দেশ, জাতীয় শিক্ষানীতি বলা হয়, ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, তার উপর বেস করে সিলেবাসটা তৈরি হয় এবং স্কুল কলেজে সেটা পড়ানো হয়। রাষ্ট্রের দায়িত্বে তো আমরা নেই। তবে আমরা কি পারি? আমরা আমাদের সীমায়িত ক্ষমতার মধ্যে যেটা পারি সেটা হচ্ছে আমাদের বাড়ির যে সমস্ত ছেলে মেয়েরা কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে আমরা ঠাকুরের তত্ত্ব, ঠাকুরের দর্শন তাদেরকে আমরা পড়াতে পারি। তারা যদি বোঝে, তারা যদি অনুপ্রাণিত হয়, তারা কি তাদের সহপাঠীদের বলবে? আমি একটা লুসিড এক্সাম্পল দিই আপনাকে। আজকের ফিজিক্স দেখুন, প্রশ্ন করলে উত্তর দিতে খুব ভালো লাগে, ক্লিয়ার? প্রশ্ন আসলে উত্তর কেন আলোচনা করতেও খুব আনন্দ লাগে আর কি। আমি যেহেতু একাডেমিক জগতে রয়েছি, এরকম প্রশ্ন আমি বলবো অবশ্যই যে উদ্যোগ নেওয়া হয়েছে, শীতল ভাই যে উদ্যোগটি নিয়েছে গুরুর কৃপায়, অত্যন্ত পজিটিভ, ইতিবাচক একটি সিদ্ধান্ত, পদক্ষেপ। এবং এত সুন্দর সুন্দর প্রশ্ন আসছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের সবাইকে, আপনারা প্রশ্ন করুন, কঠিন প্রশ্ন করুন,
কারণ আপনারা যত প্রশ্ন করবেন, আমার গবেষণা, আমার ঠাকুরের বিষয়ের উপর আরও ইন্টারপ্রিটেশনের ডেপথ, ওয়াইড, এক্সটেন্সিভ ব্যাপারটা আরও বেড়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আজকের অ্যাস্ট্রোফিজিক্স, খুব ভালো করে শুনবেন কথাটা, আজকে কিন্তু দুটো দিক আছে। তো একটা হচ্ছে সমুদ্রের অতল গভীরে কী আছে আর মহাশূন্যে কী আছে, মহাকাশ বিজ্ঞান, কসমোলজি। আপনার জেনে ভালো লাগবে, আপনি মনে নিশ্চয়ই জানেন, আপনার জেনে এটা খুব আপনি গৌরবান্বিত ফিল করবেন, ইউ উইল টেক প্রাইড ইন, যে আজকের কসমোলজি, আজকের সৃষ্টিতত্ত্ব, আজকের মহাকাশ বিজ্ঞান যে কথা বলছে, আজকের অ্যাস্ট্রোফিজিক্স যে কথা বলছে, আজকের কোয়ান্টাম ফিজিক্স যে কথা বলছে, বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বের মধ্যে বহু বহু বছর আগে সেগুলো সব বিধৃত করা আছে। ভাবা যায়? তাহলে আজকে আমার বাড়ির বা আপনার বাড়ির বা এই সমাজে আমরা যারা পরমপিতার দীক্ষিত সন্তান, আমার বাড়ির যে ছেলে বা যে মেয়েটি কলেজে পড়ছে ফিজিক্স অনার্স নিয়ে, সে তো কলেজের ফিজিক্সের সিলেবাসটা পড়ছে, রাষ্ট্রের তৈরি করে দেওয়া সিলেবাসটা সে তো পড়ছে ফিজিক্সে। অবশ্যই তাকে যদি আপনি ঠাকুরের এই তত্ত্বটা দিয়ে দিতে পারেন, সে যখন পিএইচডি করবে, সে যখন রিসার্চ করবে, সে তো নতুন লাইট দিয়ে দেবে। সে কথাটা বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি। আজকে যে ছেলেটি বা যে মেয়েটি কলেজে গিয়ে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, যে মহাকাশ বিজ্ঞানী হতে চায়, নাসার বা ইসরোর, সে যদি বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বটা পায়, সেই তত্ত্বটা যদি আমরা দিয়ে দিতে পারি পরিবারের একজন সদস্য হিসেবে, সে তো নতুন আলোর সন্ধান পাবেই, স্বাভাবিকভাবেই পাবে। এটা কিন্তু আমরা করতে পারি। একটা লুসিড এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম, ঠিক আছে? তো ঠাকুরের বিভিন্ন বিষয়ের উপরে তার যে তত্ত্বটা রয়েছে, বিষয়বস্তুগুলো রয়েছে, যেহেতু আমরা রাষ্ট্রের দায়িত্বে তো আমরা নেই, আমরা সিলেবাস কমিটিতে নেই, আমরা জাতীয় শিক্ষানীতি আমরা প্রণয়ন করি না, আমরা তৈরি করি না, তাই আমরা আমাদের সীমায়িত ক্ষমতার মধ্যে যেটা পারি বলে আমার মনে হয়েছে, আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েকে ঠাকুরের তত্ত্ব দর্শনটা বোঝাতে পারি, পড়াতে পারি। তারা ঠাকুর বলছে না, সত্যের সন্ধান পেলে এখানকার কোনো কিছু থেকে আটকাতে পারবে না। আমি প্র্যাকটিক্যাল দেখেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক ছেলে মেয়ে ঠাকুর তত্ত্বটা পেয়ে তাদের চিন্তাধারাই পাল্টে গেছে। আর সর্বশেষ যেটা পারি, আমরা উদ্যোগ নিয়ে আমরা এত বেদের প্রচার করছি, মহানাম করছি, তত্ত্ব প্রচার করছি, দেওয়াল লিখন করছি, স্ট্রিট কর্নার করছি, আমরা কিন্তু ইচ্ছা আমরা করেও ছিলাম, আমাদের মেদিনীপুর জেলায় উদ্যোগ আমরা নিয়েছিলাম, আমরা কিছুটা সাফল্য পেয়েও ছিলাম। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে আমরা সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে ঠাকুরের এই তত্ত্বের বই, লিফলেট, বিষয়বস্তুগুলো আমরা তাদের মধ্যে বিলি করতে পারি। প্রকৃত যে জ্ঞানের বুবুকা যারা আছে, জ্ঞান পিপাসু, যে সে সেখান থেকে আলোর সন্ধান পেয়ে যাবে। আপনি এক্স্যাক্টলি কোথায় থাকেন আমি তো জানি না, আপনারা যারা বেদ প্রচার করছেন, ঠাকুরের লিটারেচার, ঠাকুরের বিষয়বস্তু, ঠাকুরের তত্ত্ব নিয়ে আপনারা কলেজ, ইউনিভার্সিটিতে যেমন প্রচার করে সবাই, পলিটিক্যাল পার্টিগুলো প্রচার করে, তো সেই তত্ত্বটা আপনারা প্রচার করতে পারেন। এবং আপনি যে ভিডিওগুলো শুনছেন, এই যেগুলো আপনি নিজে শুনছেন, ধরুন আমাদের এই উদ্যোগটাকে আপনি একটু সবার মধ্যে প্রচার করুন, সেখানে তারা নিউ লাইট পাবে। এইভাবেই তো ছড়ায় যে কোনো ফিলোসফিটা, একটা তত্ত্ব বা দর্শন তো এভাবেই ছড়ায়, ঠিক আছে? তা আমি একটু বলতে চাইছি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এরা তো সিলেবাসে এসছে, এটা কোন গ্রাউন্ডে এলো? দেখো, তুমি যদি এই কথা বলো যে রবীন্দ্রনাথ বা বিবেকানন্দ এরা তো প্রথমে আসেনি, এরাও তো প্রথমে আসেনি, সময়ের দাবি মেনে এরা এসেছে। এবং যেহেতু শীতল ভাই খুব ভালো একটা পয়েন্ট আউট করেছে এবং ইন্টারেস্টিং ফিল, দেখো, অথচ সেই বিবেকানন্দ, সেই রবীন্দ্রনাথ, যাদের বিষয়বস্তুগুলো কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলে পড়ানো হয়, তাদের তত্ত্বের মধ্যে ফ্যালাসি আছে, ত্রুটি আছে। আমি কিন্তু অন রেকর্ড কথা বলছি, আমি কথাটা অন রেকর্ড বলছি, আমি দীপক চক্রবর্তী কথাটা অন রেকর্ড বলছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে রবীন্দ্রনাথ পড়ানো হয়, যে বিবেকানন্দ পড়ানো হয়, যতজন মহাপুরুষের জীবনী বা তাদের তত্ত্ব দর্শন পড়ানো হয়, তাদের তত্ত্ব দর্শনের মধ্যেই তো ত্রুটি বিচ্যুতি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আজকের প্রজন্ম, আজকের ছাত্রছাত্রী বালকবিজয়ময় তত্ত্বটা পাবে, ঘরের মাধ্যমেই পাক, পরিবারের কোনো সদস্যের মাধ্যমেই পাক, সে তো নতুন পথের সন্ধান পেয়ে যাবে। আমি একটা সহজ করে বলি, আজকে কলেজ, ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথকে নিয়ে পিএইচডি করছে সবাই। সেই রবীন্দ্রনাথের মধ্যে কত ফ্যালাসি আছে, আমি আবার রিপিট করি, এটা খুব ওয়াইড এক্সটেন্সিভ সাবজেক্ট, এই নাতি দীর্ঘ সময়ে তো এগুলো বলা তো যায় না, এগুলো সেমিনারে বলা যায়। বেশিরভাগ মানুষই রবীন্দ্রনাথ করছে, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকে জানার ঘরটা ভীষণভাবে সংক্ষিপ্ত, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছি। আজকে যে মুহূর্তে আপনার বাড়ির ছেলে মেয়ে ঠাকুরের তত্ত্ব দিয়ে প্রমাণ পেয়ে যাবে যে রবীন্দ্রনাথের ফ্যালাসিটা কোথায়,
বিবেকানন্দের মধ্যে ফ্যালাসিটা কোথায়, বিভিন্ন দার্শনিকদের ত্রুটি বিচ্যুতিটা কোথায়, মার্ক্সবাদের মধ্যে ত্রুটি বিচ্যুতিটা কোথায়? এটাই তো নতুন লাইট, ঠিক কি না বলুন? আজকে ধরুন যে কলেজে পড়ছে ফিলোসফিতে মার্ক্সবাদ পড়ানো হয়, বললাম অনেক কথা মনে পড়ে যায়, অনেক কথা চলে আসছে। আজকে কলেজ ইউনিভার্সিটিতে মার্ক্সবাদ পড়ানো হয়। তো মার্ক্সবাদী দর্শনের যারা পড়ুয়া তারা কি দাবি করে? যারা মার্ক্সিস্ট স্কলার, মার্ক্সিস্ট পণ্ডিত, তারা কি দাবি করে? যে মার্ক্সবাদের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যদি মার্ক্সবাদ এবং বালক ব্রহ্মচারী মহারাজের বেদভিত্তিক সাম্যবাদ এই দুটো বইকে পাশাপাশি রাখা হয়, তারা বুঝতে পেরে যাবে যে মার্ক্সবাদের মধ্যে কত ত্রুটি রয়েছে। আমাদের ট্র্যাজেডি কোথায়? না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি ছাত্রের কাছে এই সিলেবাসটা দিতে পারছি না। ওই যে বলো আমার সীমায়িত ক্ষমতা, তো আমি তো রাষ্ট্রের ক্ষমতায় নেই, আমি তো সিলেবাস কমিটিতে নেই, আমরা তো সিলেবাস কমিটিতে নেই, আমরা তো জাতীয় শিক্ষানীতি আমরা তৈরি করি না। তাহলে আমরা কি পারি? না আমরা এটাই পারি, আমার বাড়ির যে ছেলেটি বা যে মেয়েটি কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তাকে আমি কিন্তু বেদভিত্তিক সাম্যবাদ পড়াতে পারি। ধর্ম সম্পর্কে বিবেকানন্দ কি বলেছে, ধর্ম সম্পর্কে ঠাকুরের ডেফিনেশন কি, ঠাকুরের লিটারেচার কি, তাকে দিতে পারি। সে যখন এটা তার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সেখান থেকে তো সে নতুন লাইট পেয়ে যাবে। আর কি পারি? যেমন আমরা বেদের প্রচার করি, প্ল্যাটফর্মে করি, স্টেশনে করি, হাটে করি, বাজারে করি, করি তো আমরা বেদের প্রচার। আমরাও কিন্তু বিশেষ করে স্কুলের ক্ষেত্রে হবে না, স্কুলে তো ছোটো ছোটো ছেলেমেয়ে থাকে 10-12 অবধি। কলেজ ইউনিভার্সিটি যারা গ্রন আপ ম্যাচিওর, কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তাদের মধ্যে কিন্তু আমরা বেদের তত্ত্ব, ঠাকুরের তত্ত্বটা আমরা প্রচার করতে পারি, আমরা সেখান থেকে সাড়া পেতে পারি। আজকে এই মহানাম ঠাকুর যে বলছেন এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। এখানে কি আছে? এখানে দ্য সায়েন্স অফ সাউন্ড আছে, ধ্বনি বিজ্ঞান আছে। তো এই লিটারেচারটা যদি আমি কোনো একজন বিজ্ঞানের ছাত্র বা ছাত্রীকে দিতে পারি, তার তো চিন্তাধারাটাই পাল্টে যাবে। এই যে রামনারায়ণ নাম হচ্ছে, ঠাকুর বলছে তোমরা এই মহানাম সংকীর্তন করো, এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। এই মহানামটা আসলে কি? এটা হচ্ছে সায়েন্স অফ সাউন্ড, ধ্বনি বিজ্ঞান। ঠাকুর কিন্তু ধ্বনি বিজ্ঞানী, ধয় ব দন্তান্বয় হস্তি ধ্বনি, মানে রিচ সেই ধ্বনি না, ঠিক আছে? ঠাকুরকে কি বলা হচ্ছে? সুরের গুরু। ঠাকুর হচ্ছেন শব্দ বিজ্ঞানী, ঠিক আছে? তাহলে এই লিটারেচারে যদি সে পায়, তার তো চিন্তাধারা পাল্টে যাবে। এভাবেও আমরা এই কাজগুলো করতে পারি। তবে আমি নিশ্চিত একদিন সময় তো আসছে, বেদের যুগ, ঠাকুরই বলছেন, সেদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস নিশ্চয়ই অন্যরকম হবে। সময়ের দাবি মেনে আজকে যেমন সবাই রবীন্দ্রনাথ পড়ছে, আজকে যেমন সবাই বিবেকানন্দ পড়ছে কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে, সেদিন সবাই ঠাকুরের তত্ত্ব, ঠাকুর বলছে আমি নিউ লাইট দিতে এসেছি। আজকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিবেকানন্দ পড়ানো হচ্ছে, বা কার্ল মার্কস পড়ানো হচ্ছে, বা দারিদা পড়ানো হচ্ছে, বা শেক্সপিয়ার পড়ানো হচ্ছে, আমি যদি লক্ষ্য করি আমরা কী দেখতে পাবো? যে তারা যখন বেঁচে ছিলেন তখন কি তারা এসেছিলেন সিলেবাসে? তাদেরকে সমাজ গ্রহণ করেছে? কারণ যতক্ষণ পর্যন্ত কথাটা, মতাদর্শটা, আদর্শটা রাষ্ট্রবিরোধী বলে মনে হবে, ততদিন পর্যন্ত তাদেরকে তো কেউ গ্রহণ করবেন, এটা তো স্বাভাবিক। আজকে ঠাকুরের তত্ত্বটা যদি আমরা নিরপেক্ষভাবে বিচার করি, এখানকার প্রতিষ্ঠিত সমস্ত দর্শন, সমস্ত কিছুর কিন্তু বিরোধী। আমি আবার কথাটা রিপিট করছি, বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শনটা এখানকার প্রচলিত যে ধ্যান ধারণাগুলো আছে যুগ যুগান্ত ধরে, তার তো বিরোধী। তো ন্যাচারালি রাষ্ট্র কখনোই তো সেগুলোকে ইন্ট্রোডিউস করতে চাইবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু যখন ঠাকুরের কাজ সমাপ্ত হবে, যখন ঠাকুরের প্রকৃত পরিচয়টা মানুষ পাবে, পৃথিবী পাবে, তখন স্বাভাবিক তাকে নিয়ে তার আগ্রহ বাড়বে, তার ফিলোসফি, তার দর্শন তখন আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তখন রাষ্ট্র নিজেই উদ্যোগটা নেবে। যদি খুব ডিপলি চিন্তা করতে দেখবে যে যতদিন পর্যন্ত কোনো তত্ত্ব বা কোনো আদর্শ রাষ্ট্রের পরিপন্থী হয়, ততদিন পর্যন্ত রাষ্ট্র কিন্তু সেই তত্ত্ব বা সেই আদর্শটাকে স্বীকৃতি দেয় না। আজকে বালক ব্রহ্মচারী মহারাজের কথাগুলো আমি একটা লুসিড এক্সাম্পল দিই, লোকগুলো দেখবে তো ধর্ম সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে ঠাকুর যা বলছেন, এখানকার প্রচলিত সমস্ত ডেফিনেশন ধর্মের যারা দিয়েছেন, ধর্মের তথাকথিত ব্যাখ্যা সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ বিপরীত। তো স্বাভাবিকভাবেই এখানে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ঠাকুরকে রাখবেন, এটা তো স্বাভাবিক, কারণ তাদের স্বার্থে ঘা পড়বে, স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থে ঘা পড়বে। তারা তো চাইবে না যে প্রকৃত সত্যটা মানুষ জানুক, আজকে ছাত্রছাত্রীরা জানুক, আগামী প্রজন্ম জানুক। সিলেবাসে আসবে কখন? যখন ঠাকুরের প্রকৃত পরিচয়, ঠাকুরের কাজ যখন মানব সভ্যতা দেখবে, মেনে নেবে, তখন তাকে নিয়ে তার আগ্রহ বাড়বে।
একটা স্বাভাবিকভাবে তোমাকে বলি, আজকে যারা মেডিকেল সায়েন্সের ছাত্র, আমার অনেক স্টুডেন্ট রয়েছে ডাক্তারি পড়ে, তাদের কাছে শুনেছি একটা সময় ছিল সিলেবাসে, তাদের সিলেবাসে প্লেগ পড়ানো হতো না, করোনা পড়ানো হতো না, এটা ইনসার্ট হচ্ছে। আগে কি ছিল সিলেবাসে? ছিল না তো। একটা ঘটনা ঘটবে, তোলপাড় হবে, সবার নজর পড়বে, তখন সেটা সিলেবাসে আসবে। আগে ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ানো হতো না সিলেবাসে, এখন পড়ানো হয়। কেন না, দিনের পর দিন যেভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কী করে মানুষকে রক্ষা করা যায় সেটা সতর্ক করার জন্য এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ানো হয় ছাত্রছাত্রীদের। আমি এটা বলতে চাইছি, উদাহরণটা দিচ্ছি এই কারণেই যে সিলেবাসে তখনই আনা হয় যখন সেটা স্বীকৃতি পায়, সেটা নিয়ে সমাজকে ভাবায়। আজকে বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বটা সিলেবাসে ইন্ট্রোডিউস হয়নি, তার কারণ ঠাকুরের কথাগুলো রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী, শোষক গোষ্ঠীর স্বার্থের পরিপন্থী, সেটা ধর্মীয় ক্ষেত্রেই হোক, রাজনীতির ক্ষেত্রেই হোক। কিন্তু যখন ঠাকুরের প্রকৃত পরিচয়টা পৃথিবী পাবে, যখন ঠাকুরের বেদের বিপ্লব হবে, বেদের সমাজ প্রতিষ্ঠা, ঠাকুর যেটা বলছেন আমি বেদের সমাজ প্রতিষ্ঠা করে দিয়ে যাব, অর্থাৎ সময় একটা ফ্যাক্টর। হ্যাঁ অবশ্যই, তখন তাকে নিয়ে আগ্রহ বাড়বে। একটা লুসিড এক্সাম্পল তোমাকে দেই, আজ থেকে 50 বছর আগে যখন নেতাজি সম্পর্কে সন্তান দল কিছু বলতো, বালগঞ্জের মহারাজ যখন বলতেন, তখন অনেকেই সে কতভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, যারা প্রকৃত সত্যানুসন্ধানী তারা কি দেখতে পাচ্ছে যে বালগঞ্জের মহারাজ যে কথাগুলো বলেছিলেন নেতাজি সম্পর্কে, অনেক আগে সেটা সত্য প্রমাণ হচ্ছে। ফলে আগ্রহটা বাড়বে। তো এইভাবেই সিলেবাসে আসে, এইভাবেই বিষয়বস্তুগুলো সামনে আসে। রাম ও নয়নরাম। রাম ও নয়নরাম, এই আলোচনা খুব সুন্দর আলোচনা হলো। যারা এই দীর্ঘ যে কয়েক মাস ধরে এই অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানটা তারা বরাবরই দেখেন এবং তারা খুব প্রশংসা করেছেন। যারা করেছেন তাদের নামগুলো আমি বলছি। সুভাষ সিংহ, আপনারা প্রত্যেকের নামগুলো দিয়েছেন, যদি আপনারা ওর সঙ্গে ঠিকানাটা দিতেন কোথা থেকে করছেন তাহলে ভালো হতো। যাক, পরবর্তীতে দিলে আমি খুশি হব। সুভাষ সিংহ, শিপ্রা কর্মকার, প্রণয় রায়, বুদ্ধদেব পাত্র, সুশান্ত চক্রবর্তী, নবনীতা কারার, ডাক্তার টিকে ঘোষ, সঙ্গীতা ভট্টাচার্য, খুশি চন্দ, শিবেন্দু বিশ্বাস, লক্ষ্মীকান্ত মাহাতো, অরুণ নন্দী, বাপি ঘোষ, বিভাস সাহা, অশোক মাহাতো পুরুলিয়া, বেবি সিংহ, রমেন কুমার সিংহ, জীবনচন্দ্র সরকার, ব্যোমকেশ মণ্ডল। আপনারা এই অনুষ্ঠানটা বরাবরই শোনেন এবং প্রশংসা করেছেন। আরও আমরা খুশি হব আপনারা এই সমস্ত প্রোগ্রামগুলো আপনাদের শেয়ার করবেন। এই বলে আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। রাম ও নয়নরাম।